ছেলে মেয়ে কুসুম উঠছে, ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি সেই অতিথি কাছে ওর বদ গুণগুলো সব বলে যাচ্ছে। আর বলো না সারাদিন আমাকে জ্বালিয়ে ফেললো, এই করছে সেই করছে বলে যত নিন্দা সব অতিথির সামনেই করছে। আপনি নিজেকে দিয়ে বিচার করুন। বাইরের অতিথি এসছে, আপনার স্বামী যদি তার সামনে আপনার নিন্দা করে, আপনার কেমন লাগবে ভেবে দেখুন। ওই ছোট বোন, ছোট বাচ্চাটি, আমরা কি ভেবেছি যে ওর নিন্দা করছি অপরের সামনে, বাইরের লোকের সামনে, ও কতটা আহত হচ্ছে? কখন এটা বাবা মা যেন না করে। বাবা মারা কি করবেন? অপরের সামনে, ওই ছেলে মেয়ের সামনে আপনি তার প্রশংসা করলেন, ভালো গুণগুলো বললেন। হ্যাঁ, ও আমাকে সারাদিন কত কাজে সাহায্য করে, দেখো দেখি বললাম জল টেনে দিই, ছুটে গিয়ে জল টেনে দিল। ও আজকে খুব ভালো পড়াশোনা করছে, সকাল থেকে খুব মন দিয়ে পড়ছে, বা ও আজকে খুব ভালো গান তুলেছে, গানটা খুব সুন্দর গেয়েছে। একটু প্রশংসা করে দেওয়া, একটু ভালো কাজে প্রশংসা করে দেওয়া, নিন্দা করা নয়। নিন্দা করলে কিন্তু বিগড়ে যাবে, ভিতরে ভিতরে আপনার কাছ থেকে দূরে চলে যাবে, এটা করা যাবে। আর একটা দেখবেন, অনেক পরিবারে আছে সন্তানের সামনে ওকে তো শ্রদ্ধাশীল হতে শেখাতে হবে, ও যাতে সকলকে শ্রদ্ধা করে। বাড়িতে বাবা মা দুজনে সন্তানের সামনে ঝগড়া করছে, দিন রাত ঝগড়া করছে, সন্তানের সামনে ঝগড়া করছে, একে ছোট করছে, ওকে ছোট করছে। এটা কিন্তু খুব সতর্ক থাকতে হবে আমাদের। বাবা মা বাড়িতে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে যেন কোনো সমস্যা না থাকে, নিজেদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা ভালো বোঝাবুঝি থাকে। স্বামী তার স্ত্রীকে সম্মান দিচ্ছে, সন্তান দেখছে, ছেলে দেখছে যে আমার বাবা মা মাকে শ্রদ্ধা করে, সম্মান করে। আবার সন্তান দেখছে যে আমার মাও বাবাকে শ্রদ্ধা করছে, সম্মান দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সম্মান, একমুখী নয়। ছেলের সামনে আপনি বাবার নিন্দা করে দিচ্ছেন, দেখ না তোর বাবাকে এটা বললাম, এত বাজে লোক, এটা কখনই শোনে না, ওই করে বসে সেই করে বসে, ছেলের সামনে বাবা নিন্দা করছে। আপাতত হয়তো আপনি একটু ছেলের কাছে মহৎ হয়ে উঠলেন, কিন্তু বাবার সম্পর্কে শ্রদ্ধা কমে গেল। আবার বাবা যদি মায়ের নিন্দা করে ছেলের সামনে, তোর মাকে এত করে তোর মা শোনে না, এইগুলো করে এইগুলো করে, ওই অশ্রদ্ধা শেখাচ্ছে। খবরদার এগুলো যেন আমরা না করি। নিজেদের মধ্যে সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা থাকলে অন্যভাবে মিটিয়ে নিন, ছেলেদের সামনে কখনো যেন সেটা প্রকাশ্যে না আসে, তাহলে কিন্তু ওই শিশু মনে ভীষণভাবে একটা খারাপ প্রভাব পড়ে যাবে। আর একটা জিনিস বর্তমানে যেটা হয়েছে, যে আমরা ঠিক কোথায় কতটা ছেলে মেয়েকে মাথায় তুলতে হয় আর কতটা নামাতে হয়, এইটা কিন্তু আমরা শিখিনি। আমরা ভীষণ ভুল করি এই জায়গাটায়। এই কদিন আগে একটা ঘটনা ঘটেছে, সময় বেশ চলে যাচ্ছে, সময় নিয়ে নিচ্ছে নেই, সিজনটা শেষ করে দেবো। একটা ঘটনা বলি এবার। একটি মেয়ে ক্লাস 7-এ পড়ে, সে তার বাড়িতে গিয়ে এমনভাবে বলেছে বাবা মাকে কিছু একটা, বাবা মা দুজনেই চলে এসেছে স্কুলে। আমি বসতে বললাম কী হয়েছে, বললো আমার মেয়েকে ওই দুটো তার ক্লাসে বললো, ওই নাম বললো, এরা খুব ডিস্টার্ব করছে। আমি পুরো ঘটনাটা ওই মেয়েদের ডাকলাম, ডেকে জেনে নিলাম কী হয়েছে। সমস্ত ঘটনাটা দেখে আমি বিস্তারিত বলতে পারছি না, সময় নেই। আমার যেটা মনে হলো যে ওই বাবা মা এত অতিরিক্ত স্নেহ করছেন ওই মেয়েকে, মেয়ের কথাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন, এবং মেয়ে কোনো দোষ দেখছেন না, সব দোষ দেখছেন ওর বন্ধুকে, এবং সেটা বলছেন প্রকাশ্যে। এমনকি ওই মেয়েকে একজন দিদিমণি বকেছে বলে সেটাও সেই দিদিমণির সামনেই বলছেন যে আপনি ওকে এইভাবে বকলেন, আপনি তো যাচাই করলেন না, কেন ওকে এভাবে বকলেন। মেয়ের সামনেই বলছি এত কথা। আমি বলে ওই মেয়েকে সরিয়ে দিয়ে বাবা মাকে আলাদা করে ডেকে বললাম যে অপ্রিয় সত্যি কথা আমাকে বলতে হবে, আপনারা যে পথে চলছেন, অতিরিক্ত স্নেহ দিচ্ছেন, অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলছেন, সন্তানকে স্নেহ করবেন, ভালোবাসা দেবেন, এটা খুব স্বাভাবিক, কিন্তু কোথায় থামতে হয় সেটা একটু শিখতে হবে। এই অতিরিক্ত যে দিচ্ছেন, কয়েক বছর পরে দেখবেন এই সন্তান কিন্তু আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে, পারবেন না। সুতরাং অতিরিক্ত স্নেহটা একেবারেই অত্যন্ত তাকে বিপজ্জনক জায়গায় ঠেলে দেবে। যেমন তাকে স্নেহ করবেন, ভালোবাসবেন, প্রয়োজনে তাকে কিন্তু শাসনও করতে হবে। শাসন করার অর্থ কিন্তু এই নয় যে গায়ে হাত দিয়ে পেটানো, এটা কিন্তু খুব সতর্ক থাকবে। বাচ্চাদের গায়ে, ছেলে মেয়েদের গায়ে হাত দেবেন না, মারবেন না। এই মারার অভ্যেসটা আমাদের অনেকের আছে।
সবসময় বোঝানোর পালা। বকা মানে চোখের ভাষায় তাকে কড়াভাবে আপনি শাসন করছেন, চোখের ভাষা দিয়ে আপনি কঠোরতা অবলম্বন করছেন আর তাকে বোঝাচ্ছেন বারবার, ভুলটা তাকে ধরিয়ে দিন। এর বেশি কিছু নয়, এর বেশি কিছু করতে যাবেন না। সঠিকভাবে শাসন করা, যদি না করেন কী হবে? সঠিক শাসন না করলে আমাদের এখানে আমি এটা শেষ করবো, এটা বলি। বিদ্যাসাগরের বর্ণপরিচয় তো আমরা সবাই করি। বর্ণপরিচয়ে একটি গল্প আছে, দেখবেন ভুবনের মাসির গল্প মনে আছে সবার? হ্যাঁ, তো ভুবনের মাসি কেন না হয়ে যায়? মাসির কাছে ভুবন বড় হচ্ছিল, তো ভুবন স্কুল থেকে কোনোদিন একটা পেন নিয়ে এলো, কোনোদিন একটা পেন্সিল নিয়ে এলো। মাসি দেখলো, মাসি কিন্তু বললো না, মাসি বুঝতে পারলো যে ভুবন আজকে কাজ চুরি করছে পাশের বন্ধুর কাছ থেকে। মাসি প্রতিদিন দেখে ভুবন একটা পেন নিয়ে আসে, একটা পেন্সিল নিয়ে আসে, মাসি কখনো বারণ করে না, ভুবনকে বলে না যে বাবা এটা করা ঠিক নয়, তুমি চুরি করছো কেন, চুরি করো না, চুরি করার অপরাধ। ভুবনকে কোনোদিন মাসি শেখায়নি। এই করতে করতে ভুবন আস্তে আস্তে ওই পেন্সিল পেন চুরি করতে করতে ভুবন যত বড় হলো, তার স্বভাবের মধ্যে চোর বৃত্তি চলে এলো। সে তখন পরে একজন বড় চোর হয়ে গেল, বড় ডাকাত হয়ে গেল। একদিন ভুবন ধরা পড়েছে, ভুবনের বিচার হচ্ছে আদালতে, ভুবনের ফাঁসির আদেশ হয়েছে। ভুবনকে তখন বলছে বিচারক যে তোমার কি ইচ্ছা বলো, শেষ ইচ্ছা কি? ভুবন বলল আমার শেষ ইচ্ছা আমার মাসিকে একবার আমার কাছে পাঠিয়ে দিতে হবে। তখন এই মাসি এলো ভুবনের কাছে, বলো আমি কানে কানে তোমার সঙ্গে কিছু কথা বলবো। বলে মাসির কানের কাছে মুখটা দিয়ে বললো আজকে তোমার জন্য আমি এই ডাকাত হয়েছি, তুমি যদি আমাদের ছোটবেলা শেখাতে যে চুরি করা অপরাধ, চুরি করো না, আজকে আমি চোর হতাম না। বলে মাসির কানটি ভুবন ভালো করে কামড়ে কেটে দিয়েছিল, মাসিকে শিক্ষা দিয়েছিল। তো পরে আমাদের সন্তানদের যদি আমরা এইভাবে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে তাকে অসৎ তৈরি করি, তাকে অমানবিক তৈরি করি, অন্যকে শ্রদ্ধা করতে না শেখাই, অন্যের প্রতি দয়া মায়া যদি না শেখাই, যদি তাকে স্বার্থপর দৈত্য করে তুলি, পরবর্তীকালে ওই স্বার্থপর দৈত্য বাবা মার প্রতিও স্বার্থপরতা করবে, তখন কিন্তু আর এদিক ভুল পাওয়া যাবে না। তাই সন্তানদের প্রকৃতপক্ষে মানুষ করার দায়িত্ব আমাদের, শুধুমাত্র মানুষই করতে হবে। আর অন্য কিছু দায়িত্ব যেন আমরা না নিয়ে ফেলি। তাকে যেন আমরা জোর করে ডাক্তার না করি, জোর করে তাকে যেন আমরা শিক্ষক না করি, জোর করে যেন ইঞ্জিনিয়ার না করি। সে কী হবে সে নিজেই ঠিক করে নেবে। আমাদের কাজ শুধু তাকে এই মানবিক গুণগুলোকে ইম্পোজ করে দেওয়া, এই মানবিক গুণগুলোকে তাকে শেখানো। অর্থাৎ সন্তান যদি ভালো মানুষ হয়, সে যদি জমিতে চাষ করে, তাতেও দেখবেন শান্তি। মানুষ কিন্তু আসলে চায়, সবশেষে মানুষ চাইছে শান্তি। আমরা সকলেই শান্তি চাই। সেই শান্তি কিন্তু বড় বড় বাড়ি দিয়ে আসে না, বড় বড় গাড়ি দিয়েও আসে না, অনেক টাকা দিয়েও আসে না। শান্তি আসে সবাই যদি আমরা মানবিক গুণসম্পন্ন হই। বাড়িতে 4টি প্রাণী থাকুক, 4 জনের মধ্যে যদি মানবিকতা থাকে, প্রত্যেকের সুবিধা অসুবিধাগুলো বুঝতে শিখি, আমরা যদি প্রত্যেকের যদি শ্রদ্ধা করতে শিখি, দয়াপ্রবণ হই, আমাদের মধ্যে সদ্গুণ থাকে। আমার ছেলে যদি সমাজে সকলের জন্য সেবা করতে ছোটে, পাড়ার সকলের সব লোক যদি এসে প্রশংসা করে, সেটাই বড় পাওয়া। আমার ছেলে হয়তো বিশাল ব্যাংক ব্যালেন্স করতে পারেনি, কিন্তু আমার ছেলে মানুষের জন্য কাজ করছে, এরকম সন্তানই আমরা চাই। তাই আসুন আমরা সকলে আজকে এই জায়গাটা আমরা যেন বুঝি যে আমাদের আসল লক্ষ্য হচ্ছে মানুষ হওয়া। স্বামীজি বলছেন আগে মানুষ হওয়া, বাকিগুলো সব আপনা আপনি হয়ে যাবে। আর যদি মানুষ না হয়, আপনি সন্তানের জন্য প্রচুর ধন দৌলত জমি জমা করে দিলেন, আপনার অবর্তমানে দেখবেন সন্তান সেগুলো সব বিক্রি করে সব খুইয়ে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। সুতরাং মানুষরা তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর এই সুসন্তান তৈরি করতে গেলে মায়েদের ভূমিকায় সব থেকে বড়। মায়েরা যেমন আপনাদের মধ্যে উদারতা আছে, সেই উদারতাটাকে সংকুচিত করবেন না, আরও প্রসারিত করবেন, হৃদয়টাকে আরও প্রসারিত করবেন। এই বলে আপনাদের সকলকে অনেক শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। সন্দীপবাবুকে ধন্যবাদ। মায়েদের উদ্দেশ্যে উনি অনেক ছোট ছোট পরামর্শ দিয়ে গেছেন, আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন। আর আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটু বোঝার চেষ্টা করবেন, একটু ওদের জন্য সময় দেবেন, ওদের জন্য একটুখানি ভাববেন, নিজের টিভির টাইম, মোবাইলের টাইম একটুখানি কাটবেন, কেটে ওদের জন্য একটু করে ভাববেন। এখন আমরা 2-4 কথা করে শুনবো। সহদেববাবু আছেন, সহদেববাবু 2-4 কথা বলবেন, নববাবু 2-4 কথা বলবেন, তারপরে আমরা মহারাজের বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। এখন সহদেববাবু 2-4 কথা বলছেন। আমি
ঠাকুর মা স্বামীজি পাদপদ্মে আমি আমার সহস্র কোটি প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবচেয়ে যেটা বেশি জানাতে হবে সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানে আগত মায়েদের, কারণ মায়েরাই হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার অংশে আপনাদের জন্ম। আপনারা জানেন যে আপনারা মায়ের অংশে জন্মগ্রহণ করেছে, অতএব আপনাদের শ্রীচরণে আমার সহস্র সহস্র কোটি প্রণাম। আপনারা যদি আশীর্বাদ না করতেন, আপনারা যদি সেই স্নেহ না দিতেন, অর্থাৎ আমার মা যদি মায়ের আমার সাধনার তেজ না থাকতো, তাহলে কিন্তু আমি এইরকম ঠাকুর মা স্বামীজি ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারতাম না। আমি আমার সেই মা আজ ইহজগতে নাই, কিন্তু আমি আমার মাকে প্রণাম করি যে মায়ের সাধনার তেজে আমি এই জায়গায় আসতে পেরেছি। এবং সবচেয়ে যেটা আমার ভালো লাগছে, বহু জায়গায় অনুষ্ঠান করতে যাই, যেহেতু আমি সংগঠনের সঙ্গে যুক্ত, এই শিশিরের এই সংগঠন আমার কাছে হুগলি জেলার মধ্যে শ্রেষ্ঠ সংগঠন। আমি এখানে এসেছি এবং শিশিরকে জানি এবং এই সংগঠন সম্বন্ধে আমি অনেক দিন ধরেই জানি যে আজকে যে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে বা এই সঙ্গের সঙ্গে যুক্ত, তারা যে তাদের মায়েদিকে এখানে টেনে আনতে পারে, এটাই আমার কাছে বড় ভাবনা যে এরা মায়েদিকে টেনে আনতে পেরেছে। এবং এই মায়েরা এসেছে কিন্তু পার্শ্ববর্তী বহু দূর দূর গ্রাম থেকে। শিশিরের জন্ম যেখানে ঠাকুরানী চক, এখান থেকে অনেক দূর আমি জানি, সেই ঠাকুরানী চক থেকে মায়েরা এসেছে যে মায়ের কথা শুনবো এবং আমি কেমন করে একজন ভালো আদর্শ আরো বড় মা হতে পারবো। যেটা বললাম যে আপনাদের মধ্যে আপনারা প্রত্যেকেই মায়ের অংশে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের একটি ছেলে মায়ের কাছে এসেছেন জয়রাম বাটিতে, 2-4 দিন থাকার পর মায়ের কাছে দীক্ষা নিয়েছেন এবং দীক্ষা নিয়ে তার পরের দিন সে বাংলাদেশে ফিরে যাচ্ছে তার নিজ বাড়িতে। ফিরে যাওয়ার আগে মাকে প্রণাম করছেন, করে মা বলছেন আমাকে নয়, তুমি প্রণাম করো ওখানে ঠাকুরের প্রতিকৃতি দেখিয়ে। বলছে না, আপনিই তো আমার গুরুদেব, গুরু মাতা, মানে আমাকে দীক্ষা দিয়েছেন, আমি আপনাকেই প্রণাম করবো। মা বলছেন না, আমি গুরু মাতা নয়, গুরু উনি, আমি তোমার শুধু মা। বলছে না, আপনি আমার গুরু মা, আমার তো মা আছে আমার বাড়িতে, গর্ভধারিণী মা। বলছে না বাবা, আমি সেই মা, শুধু মা। বলছে তুমি আমার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো না আমি কে। ছেলেটি মায়ের দিকে তাকিয়ে দেখছে, হঠাৎ মানে চোখের পলকে সেখানে মা শারদার জায়গায় তার গর্ভধারিণী মা দাঁড়িয়ে আছে। ছেলেটি অবাক হয়ে মায়ের চরণে পড়ে যাচ্ছে। মা তাকে ধরে ফেলেছে, ধরে বলছে আবার দেখো আমি কে। অর্থাৎ মা বলতে চাইলেন প্রতিটি মায়ের মধ্যে আমি আছি। অতএব আপনারা কিন্তু হেলাফেলা কিছু নন। যদিও আমরা সমাজে, পুরুষ শাসিত সমাজে, আমরা মায়েদেরকে অনেকটাই ওরাপেট করে রেখে দিয়েছি। সেটি হচ্ছে আমি এখানে বক্তৃতা দিতে এসেছি, হয়তো দেখা যাবে আমার মতো অনেক সংগঠক সে তার মা জমিতে ঘাস কাটছে, আমি কিন্তু মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছি। এই যে জায়গাটা আমাকে ভাবতে হবে, ওই মাটিকে, ওই মায়ের সাধনার তেজে আমি এখানে আসতে পেরেছি, একটুও না, অন্যভাবে আসা যায় না। ওই জন্যই মায়েদের ভক্তদের কাছে মা বারবার বলতেন আমি কিছু নই, সবই ঠাকুর। আবার ঠাকুর বলতে আমি কিছু নই, সবই মা। অর্থাৎ এই যে ঠাকুর মা স্বামীজি, এই যে একটা আদর্শ, এরা ভগবান কিনা আমি জানি না, কিন্তু এরা যে একটা বড় আদর্শ, যে আদর্শটাকে আমরা প্রার্থনা করলে, যে আদর্শটাকে আমরা গ্রহণ করলে এই ছেলেরা আদর্শ মানুষ হবে, মেয়েরা আদর্শ মা হবে। স্বামীজি যেটা চেয়েছিলেন
যে সারদা মঠ করতে হবে, অর্থাৎ মায়ের নামে মঠ করতে হবে। রামকৃষ্ণ মঠ হয়েছে, মায়ের নামে মঠ হবে। এখানে মেয়েরা যাবে, তারা শিক্ষা গ্রহণ করবে, তারা প্রয়োজন হলে সন্ন্যাসিনী হবে, সন্ন্যাসিনী হয়ে জগতের কল্যাণ করার চেষ্টা করবে, সেবা করবে, যেটা আমাদের পুরুষ সন্ন্যাসীরা করে থাকে। আর যদি তারা না করে তাহলে তারা সংসারী হবে, কিন্তু যে সংসারে যাবে সেই সংসারটাকে কিন্তু সে সুন্দর করে দেবে। আরো একটা বড় অনেকগুলো মানুষ এই মায়ের আদর্শে অনুপ্রাণিত হবে, এটাই হলো মায়েদের কাজ। আপনারা যে প্রান্তে যাবেন, যেমন সে একটা কথা আছে, মায়েরা বলে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। আপনারা যেখানে যাবেন সেখানেই ঠাকুর মাসামেদির কথা বলবেন। আত্মীয় বাড়ি যাবেন, বন্ধু বাড়ি যাবেন, যেখানে যান, আমি দেখেছি যে আত্মীয় বাড়ি গেছি, বন্ধু বাড়ি গেছি, সেখানে সেই এক কথা। আর জানো সহদেব বাবু, জানেন আমার মেয়েটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমার ছেলেটি এত নাম্বার পেয়েছে। আবার কারো কাছে গেলাম, সে বললে আমি এবছর প্রচুর আলু পেয়েছি, প্রচুর টাকা, কিন্তু একবারও ভুলে বলছে না যে সহদেব বাবু বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের কাজ কি। আজকে এই যে সমাজে এত অঘটন ঘটে যাচ্ছে, এর জন্য দায়ী তো আমরা। আমরা কি একবারও ভেবেছি আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে আদর্শবান হতে হবে, আমার সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে হবে? যেটা বিদ্যা বললো, যেটা আমাদের সন্দীপ বাবু বললেন, খুব সুন্দর সুন্দর করে বলেছেন বিদ্যা, আমার খুব ভালো লেগেছে। বিদ্যার কথাগুলো শুনতেই আমার ভালো লাগে, মনে হচ্ছে যেন আমার মা কথা বলছে। এই যে কথাগুলো কি, আপনারা কিন্তু মন্দিরে পূজা দিতে যান, প্রত্যেকে পূজা দিতে গিয়ে কিন্তু একটাই প্রার্থনা করেন, আমার সন্তান যেন ভালোভাবে পাস করে এবং ভালো একটা চাকরি পায়, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন করবে। একবারও কিন্তু সেই মন্দিরে যার যা মনের দেবতা আছে তার কাছে ভুলেও বলেন না, আমার মনে হয়। কারণ আমি একটু অন্যরকম ছেলে, আমি দেখি আমার গ্রামের অনেক বড় বড় মন্দির আছে, সেখানে তার পাশ দিয়ে একজনের বাড়িতে যাচ্ছি, সেখানে মা প্রণাম করছে, প্রণাম করতে করতে কিন্তু ওই কথাগুলো বলছে, আমি কিন্তু দাঁড়িয়ে ওগুলো শুনি। আশ্রমের বিদ্যালয়, আমাদের আশ্রমে মায়েরা আসে, সেই একই কথা, যে আমার ছেলেকে যেন ভালো পড়াশোনা করে, ভালো লেখাপড়া শিখে, ভালো একটা চাকরি পায়। চাকরি পেলেই সব সমস্যার সমাধান, একটাও হয়নি। 100টার মধ্যে হয়তো 5টা হয়েছে, 95টা হয়নি। সেটা তো সন্দীপটা কিছু কিছু উদাহরণ দিয়ে সুন্দর বলে, আমি আমার জীবনে এরকম বহু উদাহরণ শুনেছি। একটা উদাহরণ দিয়ে শেষ করছি, সময় বেশি নাই, অনেক কথা বলা যায়, তবুও বলছি যে এই এলাকার মধ্যে আমি একটা যুব সম্মেলন করতে এসেছিল অনেক দিন আগে, সম্ভবত আমার মনে হয় দুয়ারডন্ডে। সেই সম্মেলনেতে আমরা যখন সম্মেলন শেষ করে বৈকালে একজনের বাড়িতে আমাদের মহারাজ এবং আমি আর একজন ছিলেন, বর্ধমান থেকে এসেছিলেন, তাদের ওই একটু জল খাওয়ারের ব্যবস্থা করেছিলেন। সেখানে দেখলাম একজন মা একটা লাঠি ধরে, তার স্বামী এক হাতটা ধরেছে, মায়ের হাতে একটা লাঠি আছে, অনেকটা মানে খোঁড়াতে 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 এসে আমাদের কাছে বসলেন, বসে প্রণাম করে মহারাজকে বলছেন, মহারাজ আজ তো আপনারা সারা দিন অনেক কথা বললেন, কেমন ভাবে সন্তান সন্ততি মানুষ করতে হয়। আমার কথা শুনুন, আমি আমার সন্তানকে, আমাদের মাত্র 2 বিঘা জমি ছিল, 1 ফসলের জায়গা, দুয়ারডন্ড বা ঘোষপুর এলাকাটাতে 1 ফসল ছিল, আজকে না 2-3টে ফসল হচ্ছে, কিছু কিছু জায়গায় 3-4টে ফসল হচ্ছে। তা খুব কষ্ট করে এবং জোন খেটে আমি আমার সন্তানকে মানুষ করার চেষ্টা করেছি, এবং হয়তো 3 চাকা মাছ আছে, তবু আমি আমার মাছের অংশটা আমার সন্তানকে দিয়ে দিয়েছি, যে ও খেলে ওর একটু ভালো বুদ্ধি বাড়বে, শক্তি বাড়বে, অনেক আরো ভালো ভালো লেখাপড়া করতে পারবে। আমার সন্তান ভালো লেখাপড়া শিখেছে, সে কলকাতায় একটি কলেজের প্রফেসর হয়েছে, কিন্তু বাড়িতে আমাদের জন্য কল পায়খানা বাথরুম করে দিয়ে গেছে। হঠাৎ একদিন আমি সেই বাথরুমে পা পিছলে পড়ে যাই, আমার পা দুটো পাই প্রায় ভেঙে যায়। তা আমার গ্রামের ছেলেরা তুলে নিয়ে গিয়ে আরামবাগ হসপিটালে ভর্তি করে, এবং আরামবাগ হসপিটাল থেকে
ওই নানা রকম এক্সে করে বাড়িতে গাড়িতে করে নিয়ে এসে ট্র্যাকশন দিয়ে ঝুলিয়ে দিয়েছে। যেটা হয় আপনারা জানেন। ঝোলাবার পর বাড়িতে ফোন ছিল, তখন ল্যান্ড ফোন ছিল, চেরি করে দিয়ে গিয়েছিল খবরাখবর নেওয়ার জন্য। তা সেই ল্যান্ড ফোনে আমার স্বামী ফোন করে আমার সন্তানকে বলছে যে বাবা এরকম অবস্থা হয়ে গেছে, তোমার মা তো বিছানায় শুয়ে আছে, ট্র্যাকশন দেওয়া আছে, তুমি একদিন এসো না। ছেলে সেখান থেকে বলছে তুমি ফোনটা মাকে দাও। মাকে দিয়েছে, বলছে আমাকে দিয়েছে। ছেলে বলছে মা আমার এখন যাওয়ার সময় নেই, যেটা সন্দীপটা বলছিলেন যে আমেরিকা থেকে লাইট কিনে দেবো, ওই লাইটটা দিয়ে মায়ের মুখাগ্নি করে দাও। তো সেই ছেলেটি বলছে মা আমার এখন একদম যাওয়ার সময় নাই, আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, বাবাকে আরো ভালো করে চিকিৎসার ব্যবস্থা করতে পারো। আমি শুধু একটা কথাই তাকে বললাম যে শুকনো কয়েকটা টাকা তোকে দিতে হবে না, যার মধ্যে কোনো শ্রদ্ধা নাই, বলে আমি ফোনটা রেখে দিলাম। বললেন বাবা ছেলেটি তো আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতো, মা তোমার কোথায় লেগেছে, কতটা কষ্ট হচ্ছে, তুমি একবার বলো আমাকে, আমি দেখছি যেতে পারি কিনা। সে বললো কয়েকটা টাকা পাঠিয়ে দেবো। তাহলে আপনারা কিন্তু, আমি বললাম মহারাজ যা বললেন, আমাদের ময়ার মঠে তখন মহারাজ ছিলেন, মহারাজ বললেন। তারপর আমি বললাম মা আপনি এই গ্রামের মন্দিরগুলো যখন ওই সন্তান মানুষ হওয়ার জন্য পূজা দিতে, তখন কিন্তু এই কথাটা করতে ছেলেটি যেন আমার বড় হয়ে একটা বড় চাকরি পায়। সে তো চাকরি পেয়েছে, সে তো মানুষ হয়। বললে বাবা তুমি ঠিক, অতএব আপনারা চেষ্টা করুন, ভাবুন, দেবতাদের কাছে প্রার্থনা করুন, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করুন আমার সন্তান যেন আদর্শ মানুষ হয়, সে যেন জগতের কল্যাণ করে, যেটা স্বামীজির মা চেয়েছিলেন। থাক এই পর্যন্তই বলি, কারণ মহারাজ আছে, মহারাজের কথাই তো আমরা শুনবো। আমরা যত কথাই বলি না কেন এর মধ্যে কিন্তু শক্তি দেয়া নাই। মহারাজরা ওই একই কথা বলবেন, ওর মধ্যে প্রবল শক্তি দেয়া আছে, সেই শক্তির দ্বারাই কিন্তু কাজ হবে। জয় ঠাকুর মা স্বামী। ধন্যবাদ সহদেব ঘোষ মহাশয়কে। এরপর আমাদের কাছে দু চার কথা বলবেন নবকুমার মালিক মহাশয়। প্রথমে ঠাকুরমা স্বামীজিকে আমার শতকোটি প্রণাম জানাই, মঞ্চ উপবিষ্ট পূজনীয় মহারাজকে আমার প্রণাম নিবেদন করি, সন্দীপ বাবু ওনাদেরকেও আমি প্রণাম জানাই এবং আমার সামনে মায়েদেরকেও আমি আমার প্রণাম নিবেদন করি। তো মায়েদের উদ্দেশ্যে আমি দুটো কথাই বলবো। দেখুন, সন্তানরা বায়না ধরলে, উপহার না দিলে হয়তো কাঁদবে, কিন্তু সন্তানকে সংস্কার না শেখালে সারা জীবন কাঁদতে হবে। তাই অন্তত আদর্শ সন্তান তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে আদর্শ পিতামাতা হতে হবে, কারণ আদর্শ পিতামাতাই তো আদর্শ পুত্র সন্তানের জন্ম দিতে পারে। আর আপনারা সব থেকে সৌভাগ্য যে আপনাদের ছেলেমেয়েদেরকে এমন একটা সঙ্গে পাঠিয়েছেন যেখানে মানুষ তৈরি করা হয়। এই সঙ্গে আপনারা পাঠিয়েছেন, সত্যি ধন্যবাদ আপনাদেরকে যে এরকম একটা সংগঠনে আপনারা পাঠিয়েছেন ছেলেমেয়েকে মানুষ করার জন্য। কারণ সন্দীপবাবু বারবার বলছিলেন সৎসঙ্গে স্বর্গবাস হয়। তো স্বামীজির এই সৎসঙ্গ সম্পর্কে একটা এক্সেলেন্ট উদাহরণ আছে। দেখুন, বৃষ্টির জল যদি হাতে পড়ে তাহলে সেটা পান করার যোগ্য হয়। আবার দেখুন, বৃষ্টির জল যদি নর্দমায় পড়ে পান করা তো দূরের কথা, হাত পা ধোয়ারও যোগ্য হয় না। আবার যদি বৃষ্টির জল কোনো উত্তপ্ত জায়গায় পড়ে সেটা বাষ্পীভূত হয়ে যায়। আবার যদি কোনো বৃষ্টির জল পদ্ম পাতায় পড়ে জলজল করে। আবার যদি কোনো বৃষ্টির জল ঝিনুকের উপর পড়ে তাহলে কিন্তু সেটা মুক্ত পরিণত হয়। তাহলে সেটা তো বৃষ্টির ফোঁটা, সেটা নির্ভর করছে তার মূল্যটা কোথায়,
না কার সাথে যুক্ত। তো সত্যি আপনারা ভাগ্যবান যে আপনাদের ছেলে মেয়েদের একটা সৎসঙ্গ হিসাবে এখানে মানুষ তৈরি হয় সেই সঙ্গে পাঠিয়েছেন। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ হোক এবং আপনাদের ওপর ঠাকুর মা স্বামীজির কৃপা বাড়ি বর্ষিত হোক। জয় মা। ধন্যবাদ। ধন্যবাদ নবকুমার মালিক মহাশয়কে। এরপর আমাদের কাছে বক্তব্য রাখবেন গৌরাঙ্গী রামকৃষ্ণ মঠ অধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় স্বামী প্রাণারামানন্দজি। ওনার বক্তব্যের বিষয় আদর্শ মা। यथा मे दायिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां प्रणमामि। नमस्कार। आज এই সুন্দর বিকালে ঠাকুরানী চক স্বামী বিবেকানন্দ স্টাডি সেন্টারের উদ্যোগে যে মহতী মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনে আজকে আমার পাশে আমাদের মাননীয় জামাইঘাটি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সন্দীপ কুমার সিনহা মহাশয় এবং আমার পাশে সহদেব বাবু আছেন, নবকুমার আছেন, আমার প্রিয় নবকুমার মাঝি সহদেব ঘোষ মহাশয়কে আমার হৃদয়ের আন্তরিক সশস্ত্র নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর আজকে যাদের নিয়ে অনুষ্ঠান, আমাদের মায়ের সেই সন্তান সন্ততিগণ, ভক্তবৃন্দ এবং এখানে যে সমস্ত কর্মীবৃন্দ আছে সবাইকে বিশেষ বিশেষ আন্তরিক সশস্ত্র নমস্কার, শ্রদ্ধা জানাই। খুব ভালো লাগছে যে এতগুলো মায়েরা এখানে উপস্থিত হয়েছে, কারণ এতক্ষণ ধরে আমরা তো সবাই শুনলাম শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে যাবৎ বাঁচি তাবৎ শিখি, শেখার কোনো শেষ নেই। সুন্দর সুন্দর করে আমরা প্রত্যেকের বক্তব্য শুনছিলাম। বক্তব্যের মধ্যে একটা জিনিসই উঠে আসছে যে আদর্শ মানুষ হতে হবে, আদর্শ মানুষ হতে হবে। মানুষ করা যায় না, মানুষ হতে হবে, তাই না? মানুষ করা যায়, মানুষ হতে হবে। কারণ সবাই বলেছে যে তার সংস্কার, তার বাধাগুলো দূর করে দিলেই সে একটা সম্পূর্ণ সুন্দর